অথেলো লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। প্রথমে আমরা জেনে নেব চরিত্র পরিচয়। 1 নম্বর চরিত্রে রয়েছে অথেলো, এই নাটকের নায়ক চরিত্র, ভেনিসের সেনাপ্রধান এবং একজন মোর। 2 নম্বর চরিত্রে রয়েছে ডেসদিমোনা, নাটকের নায়িকা চরিত্র এবং ব্রাবান্সীয় এর একমাত্র মেয়ে। 3 নম্বর চরিত্রে রয়েছে ব্রাবান্সীয়, ভিনেসিয়ান সিনেটর এবং ডেসদিমোনা এর বাবা। 4 নম্বর চরিত্রে রয়েছে ইয়াগো, এই নাটকের ভিলেন চরিত্র, নৌবাহিনীর সদস্য এবং অথেলো এর পূর্ববর্তী ক্যাপ্টেন। 5 নম্বর চরিত্রে রয়েছে ক্যাসিও, অথেলো এর অধীনস্থ এক সেনা কর্মকর্তা। 6 নম্বর চরিত্রে রয়েছে রডেরিগো, ভেনিস নগরীর একজন সম্ভ্রান্ত ধনী ব্যক্তি। 7 নম্বর চরিত্রে রয়েছে বিয়াঙ্কা, ক্যাসিও এর প্রেমিকা এবং পেশাতে সে একজন পতিতা। 8 নম্বর চরিত্রে রয়েছে এমিলিয়া, ইয়াগো এর স্ত্রী এবং ডেসদিমোনা এর সহচরী বা পরিচারিকা। 9 নম্বর চরিত্রে রয়েছে ডিউক অব ভেনিস, ভেনিস নগরীর শাসক। 10 নম্বর চরিত্রে রয়েছে গ্রাসিয়ানো, ব্রাবান্সীয় এর ভাই। 11 নম্বর চরিত্রে রয়েছে লডোভিকো, ব্রাবান্সীয় এর আত্মীয়। 12 নম্বর চরিত্রে রয়েছে মনটানো, সাইপ্রাস এর গভর্নর বা শাসক। এবার আমরা জেনে নেব কয়েকটি নোট। মুর, উত্তর আফ্রিকার কালো ত্বকের মানুষদের মুর বলা হয়। সিনেট, সিনেট হলো ভেনিসের শাসক পরিষদ, যা আনুষ্ঠানিক রাজনৈতিক কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। ডিউক, সার্বভৌম কোনো রাষ্ট্রের প্রধানকে বলা হয় রাজা বা কিং, আর একটি রাজার বা একটি রাজ্যের অধীনে যদি অন্য কোনো রাজ্য থাকে তাহলে সেই রাজ্যের প্রধানকে বলা হয় ডিউক। তো অথেলো এই নাটকটি সম্পূর্ণ বোঝার জন্য আমরা প্রথমে খুব সংক্ষিপ্ত আকারে এই নাটকের সারাংশটি জেনে নেব, এরপরে আমরা মূল কাহিনী জানব। ভেনিসের ডিউক রাত্রিবেলাতে জরুরি রাজসভা বা সিনেট সভা ডেকেছেন, কারণ ভেনিসের অধীনস্থ একটি রাজ্য রয়েছে যার নাম হলো সাইপ্রাস। তুর্কি সেনারা অবৈধভাবে এই সাইপ্রাস দখল করে নিতে চায়। এজন্য ডিউক সেনাপ্রধান অথেলোকে ডেকে পাঠিয়েছেন যাতে করে দ্রুত তুর্কি সেনাদের প্রতিহত করার জন্য তাকে সাইপ্রাসে পাঠানো যায়। এদিকে সেনাপ্রধান অথেলো রাজ্যের একজন সিনিয়র সভাসদ বা সিনেটর ব্রাবান্সীয় এর একমাত্র মেয়ে ডেসদিমোনাকে ভাগিয়ে এনে বিয়ে করেছে। ব্রাবান্সীয় এই ঘটনার বিচার নিয়ে ডিউকের কাছে গেলে ডিউক ডেসদিমোনাকে ডেকে তার মুখে সমস্ত কথা শুনে। ডেসদিমোনা ডিউককে জানায় যে সে স্ব ইচ্ছাতেই অথেলোকে বিয়ে করেছে, এতে অথেলোর কোনো দোষ নেই। এরপর ব্রাবান্সীয় তার মেয়েকে ত্যাগ করে এবং বাড়ি চলে যায়, আর অথেলো ডেসদিমোনাকে নিয়ে সাইপ্রাসে চলে যায়। অথেলো এর অধীনস্থ এক নৌ সদস্য রয়েছে যার নাম হলো ইয়াগো। সে অথেলো এর প্রতি রেগে বা ক্ষোভে ফুঁসছেন, কারণ সম্প্রতি অথেলো ইয়াগোকে বাদ দিয়ে ক্যাসিও নামক এক নৌ সদস্যকে তার লেফটেন্যান্ট পদে নিযুক্ত করেছেন। তাছাড়া ইয়াগো মনে করেন তার স্ত্রী এমিলিয়া এর সাথে অথেলো এর অবৈধ সম্পর্ক রয়েছে, এজন্য সে অথেলো এর প্রতি প্রতিশোধ নিতে চায়। হাতিয়ার হিসাবে তিনি বেছে নিয়েছেন রডেরিগো নামের ভেনিসের এক স্বনামধন্য ব্যক্তিকে। এই রডেরিগো ডেসদিমোনাকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়, আর এই কাজের জন্য তার ইয়াগো এর সাহায্য প্রয়োজন। এজন্য ইয়াগো যা বলে রডেরিগো তাই করে। ডেসদিমোনাকে পাওয়ার জন্য রডেরিগো সাইপ্রাসে যায়। সাইপ্রাসে পৌঁছানোর আগেই খবর আসে যে জাহাজডুবিতে তুর্কি সেনাদের সলিল সমাধি হয়েছে এবং তারা পরাজয় মেনে নিয়েছে। তুর্কিদের বিরুদ্ধে জয় এবং অথেলো এর বিয়ে উপলক্ষে রাতটি আনন্দ উৎসবের রাত হিসেবে ঘোষণা করা হয়।
এই রাতে ইয়াগো ক্যাসিওকে কৌশলে মদ খাইয়ে মাতাল করে দেয় এবং রডেরিগোকে দিয়ে তাকে রাগিয়ে তোলে। এতে করে ক্যাসিও ভীষণ রেগে যায় এবং রডেরিগোকে খুন করার জন্য তেড়ে যায়। সাইপ্রাসের গভর্নর মন্টানো ক্যাসিওকে বাধা দিলে ক্যাসিও মন্টানোকে জখম করে। এই ক্ষোভে অথেলো ক্যাসিওকে লেফটেন্যান্ট পদ থেকে পদচ্যুত করে। পরবর্তীতে ইয়াগো ক্যাসিওকে পরামর্শ দেয় যে তুমি দেসদিমোনাকে হাত করলে পূর্বের পথ ফিরে পেতে পারো। দেসদিমোনা যদি অথেলোকে বুঝিয়ে বলে তাহলে অথেলো না করতে পারবে না। ক্যাসিও যখন দেসদিমোনার সাথে এই বিষয় নিয়ে আলাপ করে তখন ইয়াগো অথেলোকে এই ঘটনা দেখিয়ে বলে যে ক্যাসিওর সাথে দেসদিমোনার সম্পর্ক রয়েছে এবং বিভিন্ন মিথ্যা উপায়ে সেই অথেলোর কাছে প্রমাণ করে যে ক্যাসিওর সাথে দেসদিমোনার অবৈধ সম্পর্ক রয়েছে। পরবর্তীতে অথেলো বলে যে আমি দেসদিমোনাকে হত্যা করব আর তুমি ক্যাসিওকে হত্যা করবে। ইয়াগো রডেরিগোকে দিয়ে ক্যাসিওকে হত্যা করানোর চেষ্টা করে, কিন্তু রডেরিগো তা পারে না, বরং উল্টো আহত হয়। ইয়াগো আহত রডেরিগোকে হত্যা করে আর অথেলো দেসদিমোনাকে হত্যা করে। ইয়াগো এর স্ত্রী এমিলিয়া এই হত্যাকাণ্ড দেখে সকলকে জানিয়ে দেয় এবং অথেলোর কাছে ইয়াগো এর সকল শয়তানি প্রকাশ করে দেয়। অথেলো শেষে তার ভুল বুঝতে পারে এবং ইয়াগোকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু পারে না। অবশেষে সে তার হাতে থাকা চাকু দিয়ে নিজেই নিজেকে হত্যা করে। আমরা খুবই সংক্ষেপে অথেলো এর সারাংশটা জেনে নিলাম। আমরা এবার বিস্তারিতভাবে অথেলো নাটকটির মূল কাহিনী জানার চেষ্টা করব। ভেনিসের শাসক হলেন ডিউক অব ভেনিস আর তার সেনাবাহিনীর প্রধান বা জেনারেল হলো অথেলো। ব্রাবান্সীয় হলো ভেনিসের একজন বয়স্ক সিনেটর বা সভাসদ। এই ব্রাবান্সীয় সেনাপ্রধান অথেলোকে খুবই স্নেহ করত। তার ব্যবহার এবং যুদ্ধের দক্ষতা সব কিছুই সে পছন্দ করত। এজন্য মাঝে মাঝে সেই অথেলোকে নিজ বাসাতে নিয়ে বিভিন্ন ধরনের যুদ্ধের লোমহর্ষক বর্ণনা শুনতেন। কিভাবে তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছেন, কিভাবে তিনি যুদ্ধে বন্দী হয়ে কৃতদাস হিসাবে বিক্রি হয়েছেন, কিভাবে কৌশলের মাধ্যমে যুদ্ধে জয়লাভ করেছেন, এ জাতীয় লোমহর্ষক কাহিনী অথেলোর মুখে শুনতে তিনি পছন্দ করতেন। ব্রাবান্সীয় এর এক যুবতী মেয়ে ছিল, তার নাম হলো দেসদিমোনা। অথেলো যখন ব্রাবান্সীয়কে যুদ্ধের এরূপ লোমহর্ষক বর্ণনা শোনাতেন, পাশের রুম থেকে দেসদিমোনা তার গল্প শুনতেন। এসব হিরোইক কাহিনী শুনতে শুনতে একসময় দেসদিমোনা অথেলোকে পছন্দ করে ফেলে এবং ভালোবেসে ফেলে, কিন্তু তার বাবা ব্রাবান্সীয় এসব বিন্দুমাত্র বুঝতে পারে না। অথেলো জাতিতে মোর, এজন্য তার গায়ের বর্ণ দেখে কেউ তাকে পছন্দ করতো না, কিন্তু তার গুণের কারণে সবাই তাকে পছন্দ করত। দেসদিমোনা জানে যে তার বাবা তাদের এই ভালোবাসা কখনোই মেনে নেবে না এবং তাদের কখনোই বিয়ে দিবে না। এজন্য একদিন রাতে তারা দুজনে পালিয়ে বিয়ে করে। আর এদিকে ভেনিসের এক ধনী ব্যক্তির নাম হলো রডেরিগো। সে দেসদিমোনাকে খুবই পছন্দ করে এবং বিয়ে করতে চায়। এজন্য সে অথেলো এর অধীনস্থ এক নৌবাহিনীর সদস্য ইয়াগোকে হাত করে। ইয়াগো রডেরিগোকে কথা দিয়েছে যে সে যে কোনো উপায়ে দেসদিমোনাকে পাইয়ে দিবে, আর এজন্য সে প্রচুর পরিমাণে অর্থ এবং স্বর্ণালঙ্কার তার কাছ থেকে হাতিয়ে নিয়েছে। ইয়াগো অথেলোকে পছন্দ করে না, কারণ সম্প্রতি অথেলো ক্যাসিও নামক এক নৌ সদস্যকে তার লেফটেন্যান্ট পদে নিযুক্ত করেছে, কিন্তু এই পদে ইয়াগো এর থাকার কথা ছিল। ইয়াগো এর যুক্তি হলো ক্যাসিও এর যুদ্ধ সম্পর্কে বাস্তব কোনো অভিজ্ঞতা বা জ্ঞান নেই, যা আছে তা কেবলমাত্র পুস্তকের জ্ঞান, কিন্তু ইয়াগো এর বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সে রোডস, সাইপ্রাস সহ বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছে। এই পদের জন্য একমাত্র সেই উপযুক্ত ছিল, কিন্তু অথেলো তাকে না বসিয়ে ক্যাসিওকে লেফটেন্যান্ট পদে বসিয়েছে। এজন্য ইয়াগো অথেলো এবং ক্যাসিও দুজনের একজনকেও পছন্দ করে না। তাছাড়া ইয়াগো বিশ্বাস করে যে তার স্ত্রী এমিলিয়া এর সাথে অথেলো এর অবৈধ সম্পর্ক রয়েছে। এই দুই কারণে অথেলো এর প্রতি ইয়াগো এর রাগ বা ক্ষোভ। অথেলো যখন দেসদিমোনাকে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে তখন এই খবর ইয়াগো আর রডেরিগো প্রথম জানতে পারে এবং তারা দুজনে
দেসদিমোনা এর বাড়ির সামনে এসে তার বাবা ব্রাবানসিওকে ডাকতে থাকে। সময়টা তখন মধ্যরাত। ব্রাবানসিও ঘুমিয়ে রয়েছে। সে জানে না যে তার মেয়ে অথেলোর সাথে পালিয়ে বিয়ে করেছে। রডেরিগো তাকে এই খবরটি দিতে থাকে, আর ইয়াগো কেউ জাগার আগেই সেখান থেকে সটকে পড়ে। সে ভেনিসের অন্য একটি রাস্তায় অথেলোকে দেখতে পায়। ইয়াগো অথেলোকে জানায় যে রডেরিগো ব্রাবানসিওকে ঘুম থেকে ডেকে তার আর দেসদিমোনার বিয়ের খবর বলতেছে। বিষয়টা দেখে ইয়াগোর এতটাই রাগ হচ্ছিল যে আর একটু হলে সে রডেরিগোকে খুনই করে ফেলতেন। তিনি আরও জানান যে ব্রাবানসিও ডিউকের কাছে যাবে বিচারের জন্য। তাদের মধ্যে এসব আলাপকালে ক্যাসিও আসে এবং অথেলোকে জানায় যে ডিউক তাকে ডেকে পাঠিয়েছেন। এদিকে ভেনিসের রাজসভায় গভীর রাতে জরুরি সভা ডাকা হয়েছে, কারণ তুর্কি সেনাবাহিনী সাইপ্রাস আক্রমণের জন্য নৌবহর বা জাহাজ সাজিয়ে এগিয়ে আসছে। তারা অবৈধভাবে সাইপ্রাস দখল নিতে চায়। ভেনিসের নজর অন্যদিকে নেওয়ার জন্য তারা রোডসে আক্রমণ করেছে। এমন পরিস্থিতিতে কী করা যায় এজন্য ডিউক জরুরি সভা ডেকেছে। সভাতে সিদ্ধান্ত হয় যে তাদের প্রতিরোধ করার জন্য অথেলোকে দ্রুত সেখানে পাঠাতে হবে। এজন্য ডিউক অতি দ্রুত অথেলোকে ডেকে পাঠিয়েছেন। ডিউক জানেন না যে অথেলো ডেসডিমোনাকে ভাগিয়ে নিয়ে এসে বিয়ে করেছেন। অথেলো রাজদরবারে পৌঁছানো মাত্র ডিউক তাকে বলে যে তুমি অতি দ্রুত রেডি হয়ে যাও সাইপ্রাসের উদ্দেশ্যে তুর্কি সেনাদের প্রতিহত করতে। তার পাশে ব্রাবানসিওকে দেখে ডিউক বলে যে আপনাকে আরও আগে পেলে আমরা আপনার থেকে হয়তো আরও ভালো পরামর্শ পেতে পারতাম। কিন্তু ব্রাবানসিও ডিউককে জানায় যে তিনি যুদ্ধ সম্পর্কে কোনো পরামর্শ দিতে আসেননি, বরং একটা বিচারের দাবিতে এসেছেন। ডিউক জানতে চাইলে ব্রাবানসিও বলে যে তার সেনাপ্রধান অথেলো তার একমাত্র মেয়েকে ভয়ভীতি দেখিয়ে জোর করে ভাগিয়ে এনে বিয়ে করেছে। তিনি এর বিচার চান। পরবর্তীতে ডিউক দেসদিমোনাকে ডেকে পাঠায় এবং তার মুখে বিস্তারিত শোনেন। দেসদিমোনা ডিউককে জানায় যে কেউ তাকে ভয়ভীতি দেখিয়ে বিয়ে করে নাই, বরং সে অথেলোকে ভালোবাসে এবং ভালোবেসেই তাকে বিয়ে করেছেন। এতে অথেলোর কোনো দোষ নেই। ব্রাবানসিও তখন বলে যে আপনারা আপনাদের সভা চালিয়ে যান, আমি আমার মেয়েকে ত্যায্য করলাম। আর অথেলোকে বলে যে যে মেয়ে তার বাবাকে ঠকাতে পারে সে তার স্বামীকেও ঠকাতে পারবে। এই বলে ব্রাবানসিও সেখান থেকে চলে যায়। প্রথমে সিদ্ধান্ত হয় যে দেসদিমোনা ভেনিসে থাকবে আর অথেলো সাইপ্রাসে একা যাবে। কিন্তু দেসদিমোনা ভেনিসে থাকতে অস্বীকৃতি জানালে ডিউক বলে যে অথেলো দ্রুত চলে যাক সেখানে, আর তুমি পরের জাহাজে যেও। সাইপ্রাস এর গভর্নর মন্টানো বন্দরে অপেক্ষা করছেন অথেলো এর জন্য। ইতোমধ্যে সকল জায়গায় খবর ছড়িয়ে পড়েছে যে তুর্কি জাহাজ সমুদ্রে ডুবে গিয়েছে এবং তারা পরাজয় বরণ করে নিয়েছে। একসময় একটি জাহাজে ক্যাসিও আসেন, অন্য আরেকটি জাহাজে ইয়াগো, দেসদিমোনা এবং ইয়াগো এর স্ত্রী এমিলিয়া আসেন। দেসদিমোনা এসেই অথেলো এর খোঁজ করতে থাকে। এর কিছুক্ষণ পরেই অথেলো এর জাহাজ এসে বন্দরে ফিরে। এরই মধ্যে ঘোষণা করা হয় যে তুর্কিদের পরাজয় এবং অথেলোর বিয়ে উপলক্ষে আজকের এই রাতটা আনন্দ উৎসবের রাত হিসেবে ঘোষণা করা হয়েছে। বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত সবাই আনন্দ ফুর্তি করতে পারবে। ইয়াগো মনে মনে ফোন দিয়ে আটে যে ক্যাসিও এর পেটে মদ পড়লে তার মাথা ঠিক থাকে না, সে পাগলামি শুরু করে দেবে। কোনোভাবেই যদি তার পেটে মদ দেওয়া যায় আর রডেরিগোকে দিয়ে যদি তাকে একটু রাগিয়ে তোলা যায় তাহলে ভালো রকম একটা খেলা জমানো যাবে। রডেরিগো দেসদিমোনাকে পাওয়ার জন্য সাইপ্রাসে এসেছে। সে সর্বদা ইয়াগো এর কথা মতো চলতেছে। ইয়াগো তাকে বোঝায় যে দেসদিমোনা এর ভালোবাসা এখন ক্যাসিও এর দিকে। দেসদিমোনা এখন আর মুরকে পছন্দ করছে না, এজন্য এখন রাস্তার একমাত্র কাঁটা হলো ক্যাসিও। এজন্য দেসদিমোনাকে পেতে হলে ক্যাসিওকে তার অবস্থান থেকে সরাতে হবে। ইয়াগো রডেরিগোকে বলে যে আমি বলা মাত্র যে কোনো বিষয় নিয়ে যেন সে ক্যাসিওকে রাগিয়ে তোলে। রডেরিগো রাজি হয়। এরপর ইয়াগো আর ক্যাসিও এর মধ্যে আলাপকালে ইয়াগো কথার প্যাসে এবং কৌশলে ক্যাসিওকে মদ খাইয়ে দেয় এবং রডেরিগোকে ইশারায় রাগিয়ে দিতে বলে। রডেরিগো ক্যাসিওকে রাগিয়ে দিলে সে খোলা তরবারি হাতে রডেরিগোকে
তেড়ে যায় খুন করার জন্য, আর রডেরিগো চিৎকার করতে করতে পালাতে থাকে। বিষয়টি দেখে মন্টানো ক্যাসিওকে বাধা দেয়, কিন্তু এতে ক্যাসিও মন্টানো এর উপর রেগে গিয়ে তাকে আঘাত করে। ঘটনা যতটুকু না ঘটে তার থেকে বেশি হয় চেঁচামেচি এবং হৈ হুল্লোড়। অথেলো তার রুমে বিশ্রাম নিতেছিলেন। তিনি ভয় পেয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে আসেন এবং কি হয়েছে তা ইয়াগো এর কাছে জানতে চান। ইয়াগো এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে যে যার সবটুকু দোষ ক্যাসিওর উপরে গিয়ে পড়ে। অথেলো বলে যে চারদিকে যুদ্ধের বায়ু বইতেছে, আর এর মাঝে তোমাদের এরূপ আচরণ এটা কখনোই কাম্য নয়। এই বলে সে ক্যাসিওকে তার লেফটেন্যান্ট পদ থেকে পদচ্যুত করে। ইয়াগো মনে মনে খুশি হয়, কারণ তার পরিকল্পনা সম্পূর্ণভাবে সার্থক হয়েছে। একসময় ক্যাসিও আর ইয়াগো এর মধ্যে আলাপকালে ইয়াগো ক্যাসিওকে পরামর্শ দেয় যে একটা কাজ করলে ক্যাসিও তার পূর্বের পদ ফিরে পেতে পারে। সেটা হলো দেসদিমোনাকে কোনোভাবে বুঝে শুনে তাকে দিয়ে অথেলোকে রাজি করানো, কারণ অথেলো অন্য সবার কথা ফেলতে পারলেও দেসদিমোনার কথা ফেলতে পারবে না। ইয়াগো এর কথা মতো ক্যাসিও দেসদিমোনাকে একা পেয়ে তার সাথে এ বিষয় নিয়ে আলাপ করে। দেসদিমোনা তাকে আশ্বস্ত করে যে অথেলোকে বলে তাকে পূর্বের পদে বহাল করা হবে। তারা যখন আলাপ করছিল ঠিক সেই সময় অথেলো আর ইয়াগো সেই দিকে আসতে দেখে ক্যাসিও দ্রুত সেখান থেকে সটকে পড়ে। বিষয়টি অথেলো এবং ইয়াগো দুজনেই লক্ষ্য করে এবং ক্যাসিও এর কাজটি সন্দেহ করার মতো। এটা দেখে ইয়াগো বলে ওঠে যে বিষয়টি আমার ভালো ঠেকছে না। এতে করে অথেলো এর কৌতূহল আরও বেড়ে যায়। অথেলো তখন ইয়াগো এর কাছে জানতে চাই যে কোন বিষয়টি তোমার ভালো লাগছে না, কিন্তু ইয়াগো ভনিতা শুরু করে। এতে করে অথেলো এর কৌতূহল আরও বেড়ে যায়, আর ইয়াগো এর উদ্দেশ্য হলো অথেলো এর মনে সন্দেহের বীজ বপন করে দেওয়া এবং সে এই কাজে সফল হয়। একসময় ইয়াগো বলে যে ক্যাসিও এর সাথে দেসদিমোনার সম্পর্ক রয়েছে। অথেলো তার কাছে প্রমাণ চাইলে ইয়াগো বলে যে আমি এক রাতে ক্যাসিওর সাথে ঘুমিয়েছিলাম। ঘুমের মাঝে আমি শুনলাম যে সে দেসদিমোনা এর নাম ধরে ডাকছে, আর অথেলো এর স্ত্রী হওয়াতে সে অনুতাপ করতেছে। তিনি অথেলোকে আরও বলেন যে ভেনিসীয় নারীরা একটু ছলনাময়ী হয়ে থাকে। সে যেমন একই ঘরে থেকে তার বাবাকে ঠকিয়েছে, তিলমাত্র বুঝতে দেয়নি যে তার অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি হয়েছে, ঠিক তেমনই সে যে অথেলোর ঘরে থেকে অন্য কারোর সাথে প্রেমের সম্পর্ক করবে না এটার নিশ্চয়তা কে দেবে। এসব কথা বলে সে অথেলো এর মনকে বিগড়ে দেয়। তার মনে সন্দেহের বীজ বপন করে তাকে অস্থির করে ফেলে। সেদিন রাতে অথেলো বাসাতে ফিরলে সে দেসদিমোনা এর সাথে ভালোভাবে কথা বলে না। কি হয়েছে তা দেসদিমোনা জিজ্ঞেস করলে অথেলো বলে যে তার মাথা ব্যথা করছে। দেসদিমোনা তার হাতে থাকা রুমাল দিয়ে তার মাথা বেঁধে দেওয়ার চেষ্টা করে। দেসদিমোনা বলে যে রুমালটা দিয়ে তোমার মাথা যদি বেঁধে দেওয়া হয় তাহলে মাথা ব্যথা সেরে যাবে, কিন্তু মাথায় রুমাল বাঁধার সময় সেটা মেঝেতে পড়ে যায়। অথেলো বলে যে এটা আমার মাথার তুলনায় খুবই সামান্য। এই বলে অথেলো অন্য রুমে চলে যায়। দেসদিমোনা মেঝে থেকে রুমালটি না তুলে অথেলো এর পিছে পিছে চলে যায়। দেসদিমোনা এর পরিচারিকা ইয়াগো এর স্ত্রী এমিলিয়া সেই রুমালটি কুড়িয়ে নেয়। ইয়াগো বহুবার এই রুমালটি চুরি করার জন্য এমিলিয়াকে বলেছে। এমিলিয়া রুমালটি কুড়িয়ে নিয়ে গিয়ে ইয়াগোকে দেয়। ইয়াগো রুমালটি নিয়ে ক্যাসিও এর রুমে রেখে আসে। ক্যাসিও এর প্রেমিকার নাম হলো বিয়াঙ্কা। ক্যাসিও প্রতিদিনই তার সাথে দেখা করত, কিন্তু চাকরিচ্যুত হওয়ার পর সে বিয়াঙ্কার সাথে দেখা করেনি। এজন্য বিয়াঙ্কা নিজে থেকে ক্যাসিওর সাথে দেখা করতে এসেছে। সে এসে রুমের ভিতরে ক্যাসিওকে দেখতে পায় না, কিন্তু তার এই রুমালটি দেখতে পায়। পরবর্তীতে বিয়াঙ্কা এই রুমালটি ক্যাসিওকে দেয়। দেসদিমোনা এর সাথে ক্যাসিওর যে সম্পর্ক রয়েছে এটা প্রমাণ করার জন্য ইয়াগো অথেলোকে বলে যে আপনি আমার আর ক্যাসিও এর মধ্যকার কথাগুলো আড়াল থেকে শুনুন, তাহলে আপনি প্রমাণ পেয়ে যাবেন যে ক্যাসিও এর সাথে দেসদিমোনার গভীর সম্পর্ক রয়েছে। এই বলে সে ক্যাসিও এর সাথে আলাপ করতে থাকে। তাদের মধ্যে কথাবার্তা হয় ক্যাসিও আর বিয়াঙ্কা এর মধ্যকার প্রেম কাহিনী নিয়ে।
আর অথেলো বুঝে যে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে ক্যাসিও আর দেসদিমোনা-এর প্রেম কাহিনী নিয়ে। ইয়াগো যখন বিয়াঙ্কা নামটি নেয় তখন খুব আস্তে করে নেয়, যাতে করে অথেলো শুনতে না পায়। আর বাকি কথাবার্তা সে জোরে জোরে বলে। কথাবার্তার এক পর্যায়ে ক্যাসিও রুমালটি বের করে এবং তার মুখ মুছে। ইয়াগো তাকে জিজ্ঞেস করে তাকে এই রুমালটি কে দিয়েছে। সে জানায় যে তার প্রেমিকা দিয়েছে। এই রুমাল নিয়ে তাদের মধ্যে অনেক হাসি ঠাট্টাও হয়। এসব দেখে অথেলো আর সহ্য করতে পারে না। এক সময় তাদের মধ্যকার আলাপ শেষ হয় এবং ক্যাসিও চলে যায়। আড়াল থেকে অথেলো বেরিয়ে আসলে ইয়াগো তাকে বলে যে আপনি তো নিজ চোখেই সব দেখলেন এবং নিজ কানেই সব শুনলেন। এখন আপনি কোনটাকে অবিশ্বাস করবেন? এখানে অবিশ্বাসের কিছু নেই। আপনি বাড়ি গিয়ে দেখুন আপনার দেওয়া রুমালটি আছে কি না। ইয়াগো এর এসব কথাই অথেলো এর মাথা আরও বিগড়ে যায় এবং দ্রুত বাড়ি ফিরে এসে ঘাম মোছার উছিলাতে দেসদিমোনা-এর কাছ থেকে রুমালটি চায়। কিন্তু দেসদিমোনা এই রুমালটি তাকে দিতে ব্যর্থ হয়। সে রুমালের গুরুত্ব না দিয়ে বরং ক্যাসিও এর প্রসঙ্গ টেনে আনে। সে ক্যাসিওকে তার পূর্বের পদে পুনর্বহাল করার জন্য অথেলোকে জোরাজোরি করে। অথেলো যতবারই রুমালের কথা বলে দেসদিমোনা ততবারই ক্যাসিও এর প্রসঙ্গ টানে। এতে করে অথেলো আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং অথেলো দেসদিমোনাকে জানায় যে এই রুমালটি আমার মা এক মিশরীয় ব্যক্তির কাছ থেকে পেয়েছিলেন। মিশরীয় পাদ্রী বলেছিল যে যতদিন এই রুমালটি তার কাছে থাকবে ততদিন আমার বাবা আমার মাকে ভালোবাসবে। আর কোনো কারণে যদি এই রুমালটি হারিয়ে যায় কিংবা আমার মা যদি অন্য কাউকে উপহার দেয় তাহলে আমার বাবার কাছে আমার মা ঘৃণার পাত্রী হয়ে উঠবে। মা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল এই রুমালটি আমি যেন আমার বউকে দেই। মায়ের কথা মতো এই রুমালটি আমি আমার বউকে দিয়েছি। আজ কোনো কারণে যদি এই রুমালটি হারিয়ে যায় কিংবা আমার বউ যদি এই রুমালটি কাউকে উপহার দেয় তাহলে বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। দেসদিমোনা প্রথমে বিশ্বাস করতে চায় না। অথেলো বলে যে রুমালের নকশাতে জাদু করা রয়েছে। এই কথা শোনার পর দেসদিমোনা ভীত হয়ে পড়ে এবং অথেলোকে বলে যে রুমালটি হারায়নি বা কাউকে উপহারও দেওয়া হয়নি, এটা ঘরে কোথাও রয়েছে। ভেনিসের সিনে থেকে কয়েকজন প্রতিনিধি সাইপ্রাসে এসেছেন অথেলোর সাথে দেখা করার জন্য। এদের নেতৃত্ব দিচ্ছেন লডোভিকো। এই লডোভিকো আবার দেসদিমোনা-এর আত্মীয়। লডোভিকো সকলের মাঝে অথেলোর কাছে ক্যাসিও সম্পর্কে জানতে চান, কিন্তু অথেলো কোনো কথা বলে না। দেসদিমোনা জানায় যে অথেলোর সাথে ক্যাসিওর সম্পর্ক ভালো যাচ্ছে না। তিনি আশা করেন যে অচিরেই তাদের মধ্যকার সম্পর্ক ভালো হয়ে যাবে। তাছাড়া মানুষ হিসাবে ক্যাসিওকে তিনি পছন্দ করেন। কথাটি দেসদিমোনা স্বাভাবিকভাবে বললেও অথেলো কথাটিকে স্বাভাবিকভাবে নেয় না। সে সকলের মাঝে দেসদিমোনাকে অপমান করে বের করে দেয়। ইয়াগো ছাড়া উপস্থিত আর কেউ অথেলো এর এরূপ আচরণের কারণ বুঝতে পারে না। এদিকে রডেরিগো উপহার হিসাবে অনেক টাকা পয়সা ও সোনাদানা ইয়াগোকে দিয়েছে দেসদিমোনাকে দেওয়ার জন্য, কিন্তু ইয়াগো দেসদিমোনাকে তা না দিয়ে সেগুলো নিজেই জব্দ করেছে। রডেরিগো সেটা কিছুটা অনুমান করতে পেরেছে এবং সে মনস্থির করেছে যে সে আর দেসদিমোনার পিছনে ছুটবে না এবং ইয়াগোকে দেওয়া উপহার সামগ্রী সে ফেরত নেবে। ইয়াগো রডেরিগোকে বোঝায় যে সম্প্রতি ভেনিস থেকে কিছু সিনেটর এসেছে। তারা অথেলো এর জায়গাতে ক্যাসিওকে বসাতে চায়। তারা চায় না যে অথেলো সাইপ্রাসের দায়িত্বে থাকুক। যদি এমনটা হয় তাহলে দেসদিমোনা ক্যাসিওর দিকে ঝুঁকবে। কোনোভাবে যদি ক্যাসিওকে হত্যা করা সম্ভব হয় তাহলে রডেরিগো ছাড়া আর কেউ দেসদিমোনাকে পাবে না। রডেরিগো আর দেসদিমোনা এর মাঝে আর কোনো বাধা থাকবে না। রডেরিগো কিছুটা অনুপ্রাণিত হয় ইয়াগো এর কথায়। ইয়াগো তাকে বলে যে আজ রাত 12টা থেকে 1টার মধ্যে শহরের এক রেস্তোরাঁ থেকে ক্যাসিও বাসাতে ফিরবে। সে সময় তাকে হত্যা করতে হবে আর এ কাজে ইয়াগো রডেরিগোকে সাহায্য করবে। রডেরিগো এ কাজে রাজি হয়। রাতের খাবারের পর দেসদিমোনা এমিলিয়াকে জানায় যে অথেলো তাকে নির্দেশ দিয়েছে আজ রাতে যেন এমিলিয়াকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং সেই সাথে যেন বাড়ির সকল পাহারাদারকে এবং কাজের লোকদের ছুটি দিয়ে দেওয়া হয়।
একথা শোনার পর এমিলিয়া খুবই কষ্ট পায়। সে দেসদিমোনার জন্য মন খারাপ করে এবং কাঁদতে কাঁদতে চলে যায়। আর এদিকে ক্যাসিও রেস্তোরাঁ থেকে ফেরার সময় রড্রিগো তাকে আক্রমণ করে এবং হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় এবং উল্টো সে নিজেই জখম হয়। এত রাতে তাদের চিল্লাচিল্লি দেখে মন্টানো ও গ্রাসিয়ানো দ্রুত ছুটে যায় এবং ক্যাসিওকে দেখতে পায়। তারা দুজনে রাতের খাবার পর একটু হাঁটাহাঁটি করতেছিল। রাস্তার অন্য পাশে রড্রিগো যন্ত্রণায় কাতরাচ্ছে। ইয়াগো কৌশলে গিয়ে তাকে হত্যা করে এবং ক্যাসিওর কাছে চলে আসে। একই সাথে সেখানে ক্যাসিওর প্রেমিকা বিয়ানকা এবং ইয়াগোয়ের স্ত্রী এমিলিয়াও ছুটে আসে। ইয়াগো সেখানে বিয়ানকাকে দেখে দোষটা তার উপর চাপানোর চেষ্টা করে। ক্যাসিও আহত হয়েছে এই খবরটা অথেলোকে দেওয়ার জন্য এমিলিয়া দ্রুত ছুটে যায়। গিয়ে দেখে যে অথেলো এর রুমের দরজা আটকানো। এমিলিয়া অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর অথেলো রুমের দরজা খুলে এবং এমিলিয়া দেখে যে দেসদিমোনা এর নিতর দেহখানি বিছানার উপর পড়ে রয়েছে। এইমাত্র তার দেহ থেকে প্রাণটা বেরিয়ে গিয়েছে। এমিলিয়া চিৎকার দিয়ে ওঠে এবং চিৎকার করে সবাইকে ডাকে। এমিলিয়া অথেলোকে বলে যে দেসদিমোনা এর মতো মেয়েই হয় না, তার মনে বিন্দুমাত্র পাপ বা ছলনা নেই, সে তার নিজের চেয়েও অথেলোকে বেশি ভালোবাসে। এমিলিয়া তার সাথে সারাক্ষণ থাকে। দেসদিমোনা যদি খারাপ চরিত্রের মেয়ে হতো তাহলে সেটা এমিলিয়া অবশ্যই টের পেত, কিন্তু এমিলিয়া কখনোই তার মধ্যে এমন কিছু দেখে নাই। অথেলো রুমালের প্রসঙ্গ উঠালে এমিলিয়া বলে যে এই রুমালটা ঘরের মেঝেতে পড়েছিল, আমি কুড়িয়ে নিয়ে গিয়ে আমার স্বামী ইয়াগোকে দিয়েছি, কারণ সে বহুবার আমার কাছ থেকে এই রুমালটি চেয়েছে এবং আমাকে এই রুমালটি চুরি করতে বলেছে। ইয়াগো চিৎকার করে এমিলিয়াকে থামানোর চেষ্টা করে কিন্তু পারে না। অথেলো তার ভুল বুঝতে পারে। ইয়াগো এর ষড়যন্ত্র পড়ে আজ সে সবচেয়ে আপনজন দেসদিমোনাকে হত্যা করেছে। দেসদিমোনা মৃত্যুর আগে অনেকবার প্রাণ ভিক্ষা চেয়েছিল অথেলোর কাছে এবং বাঁচতে চেয়েছিল, কিন্তু তারপরেও অথেলো এর মন গলেনি, বরং তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। গ্রাসিয়ানো দেসদিমোনা এর মৃত শরীর দেখে বলে যে ভালোই হয়েছে যে বৃদ্ধ ব্রাবান্সীয় মরে গিয়েছে, তা না হলে এই দৃশ্য দেখে সে সহ্য করতে পারত না। এমিলিয়া ইয়াগোয়ের সকল অপকর্ম ফাঁস করে দেয়। ইয়াগো তার হাতে থাকা ছুরি দিয়ে এমিলিয়াকে হত্যা করে। এটা দেখে অথেলো তার হাতে থাকা ছুরি দিয়ে ইয়াগোকে জখম করে। ইয়াগো অথেলোকে বলে যে তুই আমাকে জখম করলেও আমি কিন্তু মারা যাইনি। অথেলো তখন ইয়াগোকে বলে যে তোর মরণ দেখতে আমি চাই না, তবে এমনভাবে বেঁচে থাকা দেখতে চাই যে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই ভালো। লডোভিকো ঘোষণা করে ভেনিসে গিয়ে ইয়াগোকে শাস্তির আওতায় আনা হবে এবং অথেলো এর থেকে সকল ক্ষমতা কেড়ে নেওয়া হবে আর সাইপ্রাসের দায়িত্ব দেওয়া হবে ক্যাসিও এর উপরে। অথেলো নিজের ভুল বুঝতে পারে এবং নিজেকে ক্ষমা করতে পারে না। সুযোগ বুঝে একসময় অথেলো তার হাতে থাকা চাকু দিয়ে নিজেই নিজের বুকে বসিয়ে দেয় এবং আত্মহত্যা করে। আর এরই মধ্য দিয়ে শেষ হয় আমাদের বিখ্যাত ট্র্যাজেডি অথেলো।